সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় তারেক রহমান। দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন নেতাকর্মীদের। উত্তরবঙ্গ দিয়ে ভোটের সফরে জামায়াত আমির যোগ দেবেন জনসভায়, প্রচারণায় একে অপরকে আঘাত না করার আহ্বান। এআই ভিডিও ছড়িয়ে একটি দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। ছুটির দিনে প্রচারণার মাঠে উত্তাপ, পাড়া মহল্লা চড়ে বেড়াচ্ছেন প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে 12ই ফেব্রুয়ারির ভোট, বললেন প্রধান উপদেষ্টা। যে সরকার গঠন করবে তার সঙ্গেই কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এবং কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির নেতা গুলিবিদ্ধ, নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে হামলার শিকার, ভোট বানচালের চেষ্টার অভিযোগ আমানুল্লাহ আমানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শীতের রাতেও নির্বাচনী প্রচারণায় ঢল নামে নেতাকর্মীর। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান, দেন নানা দিক নির্দেশনা। মৌলভীবাজার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পেরিয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্লোগানে স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। এর আগে যেরকম তথাকথিত ভোট এসেছিল, আমুদামুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খাইজুর গাছকে জয়যুক্ত করে পারবেন ইনশাআল্লাহ। ভোট দেব কিসে? মধ্যরাতের ঘণ্টা যখন 12টা পেরিয়েছে, ততক্ষণে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে হাজির হন বিএনপি চেয়ারম্যান। রাত 12টা 17 মিনিটে জনসভাস্থলে পা রাখেন তারেক রহমান। প্রবাসীদের ভোটে অনিয়ম থেকে শুরু করে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তোলেন তিনি। পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখেছেন আপনারা খবরটা? তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। রাত 2টায় পৌঁছান নরসিংদীতে। শীতের রাতেও প্রিয় নেতাকে এক ঝলক দেখতে ঢল নামে জনতার। নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন তিনি। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে প্রথম পারবেন। শুভেচ্ছা, স্বাগতম। রাত 3:45টায় নারায়ণগঞ্জের 2500-এ শেষ হয় এই নির্বাচনী ম্যারাথন। সমাবেশের মঞ্চ থেকে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। দীর্ঘ নির্বাচনী পথসভা শেষে ভোর 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। এক রাতে 4টি জেলার 5টি জনসভা নতুন মাত্রা যোগ করে নির্বাচনী প্রচারে। বাংলাদেশ জিন্দাবাদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের নির্বাচনী সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে যাত্রা শুরুর আগে বিমানবন্দরে ব্রিফিংয়ে তিনি বলেন, প্রচারণায় একে অপরকে আঘাত না করে নিজ নিজ দলের প্রচার করা উচিত। সেই সঙ্গে 54 বছরের বস্তা পচা রাজনীতির পরিবর্তনের জন্য এবার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। এছাড়া ভোটারদের বিকাশ নম্বর নেয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এআই এর মাধ্যমে ভিডিও ছড়িয়ে একটি দল অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনী প্রচারণা শুরুর পরের দিনই উত্তরাঞ্চলে ভোটের সফরে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 8:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। এর আগে বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে ব্রিফ করেন জামাত আমির। এ সময় নির্বাচনী প্রচারণার নামে একে অপরের দিকে কাঁদা ছোড়াছড়ি না করে নিজ নিজ দলের প্রচারণার আহ্বান জানান তিনি। পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন।
জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনো অসৎ উদ্দেশ্য থেকে সকলেরই বিরত থাকা উচিত। 54 বছরের বস্তাপচা রাজনীতির পরিবর্তনের জন্য এবার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামাত আমির। এছাড়া ভোটারদের বিকাশ নম্বর নেয়ার অভিযোগের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নিজেদের দল দিয়ে এআই এর মাধ্যমে ভিডিও ছড়িয়ে একটি দল অপপ্রচার চালাচ্ছে। আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না, আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদুরপুন্ডি বুড়ুর গাড়ে এখন চাপানোর চেষ্টা করছে। 10 টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লোভ দেখানো হচ্ছে, মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো লঙ্ঘন নয় না? আমরা কোথায় কি করেছি? আমরা করি নাই। নিজেদের লোক দিয়ে এআইয়ের মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেইটাও দেখতে হবে। 2 দিনের নির্বাচনী সফরে জামাত আমির উত্তরাঞ্চলের 8টি জেলায় জনসমাবেশে যোগ দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড় চিনিকল মাঠে আজ জনসভার মাধ্যমে ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই জনসভায় বক্তব্য দেবেন বলেই আমরা জেনেছি, এবং আজকের এই জনসভায় বক্তব্যের মাধ্যমে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের ঢাকার পর প্রথম কোনো নির্বাচনী সভা সেটি শুরু হচ্ছে। এবং আমরা যে বিষয়টি জানি যে পঞ্চগড়ের পর তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরেও আজকে জনসভায় অংশ নেবেন। এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে পঞ্চগড়ে ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে এই চিনিকল মাঠে সকাল থেকেই লোকারণ্য হয়ে গেছে, এবং পঞ্চগড়ের 2টি সংসদীয় আসন অর্থাৎ পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2 এর বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ 10 দলীয় ঐক্য জোটের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখানে এসেছে। সাধারণ মানুষ, বিভিন্ন বয়সী যে মানুষ, তারা কিন্তু ডাক্তার শফিকুর রহমানের কথা শোনার জন্য এই পঞ্চগড়ের চিনিকল মাঠে তারা অবস্থান নিয়েছে। দলীয় কর্মীদের হাতে আমরা দেখতে পাচ্ছি ব্যানার, প্লাকার্ড সহ দলীয় প্রতীক। অন্যদিকে কিন্তু এই জনসভায় বক্তব্য দেওয়ার জন্য ইতোমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন এই পঞ্চগড়ের 1 আসনের অন্যতম প্রার্থী এবং যিনি 10 দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী এনসিপির সার্জিস আলম, এবং এছাড়া জামায়াতের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ, বিশেষ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, তিনি কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এবং পঞ্চগড় 2 আসনের যে সংসদ সদস্য প্রার্থী আছে 10 দলীয় ঐক্যজোটের, সেই প্রার্থীও কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সকাল 9টায় কিন্তু ঢাকা থেকে আকাশপথে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এই পঞ্চগড়ে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, এবং তিনি সকাল 11টায় জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক নানা বক্তব্যের জন্য এবং আগামী নির্বাচনে তার যে দলীয় ঐক্যজোট সেই প্রার্থীদেরকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সকাল 11টায় এই পঞ্চগড় চিনিকল মাঠে যে অনুষ্ঠিত জনসভা, সেখানে তিনি বক্তব্য রাখবেন। এবং তিনি সেখানে জাতীয় নানা বিষয়ে আসলে তিনি কথা বলবেন, এবং তার কথা শোনার জন্য পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষ তারা এই জায়গায় উপস্থিত হয়েছেন। এবং তাদের আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে চিনিকল মাঠটি এক প্রকার লোকারণ্য হয়ে গিয়েছে, এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের মূল্যবান কথা শোনার জন্য। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে আজ যে 10 দলীয় ঐক্যজোটের জনসভা এবং ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণা সভা, সে বিষয়ে সর্বশেষ। পঞ্চগড় চিনিকল মাঠ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। 12 ফেব্রুয়ারি ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং আশা প্রকাশ করেন যে অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাবে। জবাবে ব্রেন্ট ক্রিসেনসন বলেন,
ফেব্রুয়ারি নির্বাচন যে পক্ষই বিজয়ী হোক না কেন তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ছুটির দিনে প্রচারণার মাঠে উত্তাপ। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে রাজশাহীর পুঠিয়ায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বিতীয় দিনের মতো প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন সকাল 10টা থেকে। আমরা যেমনটি দেখেছি রাজশাহী 3 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনি নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু করেছেন। তার আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গেও তিনি কিন্তু কথা বলছেন, দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন এবং তিনি আসলে একটি কাপাসের একটি গোরস্থানে সেখানে এসেছেন। সেখানে কিন্তু তিনি এসে দলীয় নেতাকর্মীদের বলছেন এখানে যারা আত্মাহুতি এরই মধ্যে যারা মারা গেছেন, দলীয় নেতাকর্মী যারা মারা গেছেন তাদের জন্য দোয়া কামনা করবেন। তাদের দোয়া কামনা করে আসলে তিনি আনুষ্ঠানিকভাবে যে আজকের যে প্রচারণা সেটি তিনি শুরু করবেন। তার আগে আসলে দলীয় নেতাকর্মীদের কোন এলাকায় কে দায়িত্ব পালন করবেন এই বিষয়গুলো আসলে ভাগ করে দিচ্ছেন। এরপর তিনি জনসাধারণের দ্বারে দ্বারে যাবেন এবং সেখানে গিয়ে আসলে ভোট প্রার্থনা করবেন। আপনারা জানেন যে প্রার্থীরা যেটি বলছেন যে এবার যেহেতু প্রচারণার যে সময় সেটি কিছুটা হলেও কম সময় পাচ্ছেন হাতে, তারা সেক্ষেত্রে আসলে কোনো সময়কেই আসলে তারা কোনো সময়কে আসলে মানে একেবারে ফেলে দিতে চাচ্ছেন না, বিফলে দিতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে আসলে প্রতিটা সময় আসলে তারা যেন কাজে লাগিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারেন এবং ভোটারদের মন জয় করে আসলে তারা তাদের পক্ষে ভোট নিয়ে আসতে পারেন। এই জন্য আসলে প্রার্থীরা আমরা যেমনটি দেখছিলাম যে বিভিন্ন দলের রাজনৈতিক যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোট এলেই যেমনটি শোনা যায় প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতির যে ফুলঝুরি সেগুলো আমরা শুনতে পাচ্ছি এবং নানা এলাকার যেসব নানা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েও কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে যদি বলা চলে যে দ্বিতীয় দিনের যে প্রচারণা সকাল থেকেই কিন্তু সেটি বেশ জমজমাট হয়েছে এবং আমরা গতকাল যেমনটি দেখেছিলাম যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা কিন্তু তাদের এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে পারছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা আসলে এই ভোট প্রার্থনা করছেন এবং নিজের পক্ষে ভোট নিয়ে আসার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। তো আমরা সেটি আজকে সকাল থেকেও এমনিটি দেখলাম। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। নির্বাচন সামনে রেখে পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে অনলাইন মাধ্যম। ইসির সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও এতে দেখা দিয়েছে নতুন কিছু চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। পোস্টার বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ। কমিশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন ভোটাররা, তবে কারো কারো রয়েছে দ্বিমত। পোস্টারের কারণে তো আমাদের দেখা যায় যে রাস্তায় বা অন্যান্য জায়গায় অনেক বেশি ময়লা আবর্জনা বা অনেক প্রবলেম হয় আমাদের সবারই। জন্মের পর থেকে প্রথমবার এত ভিন্ন একটা প্রচারণা, তো ভোট দেওয়ার জন্য অনেক এক্সাইটেড। আমি সোশ্যাল মিডিয়ার সাথে মোটামুটি সম্পৃক্ত, সেদিন আমি দেখি, কিন্তু আমার ফ্যামিলির অন্যান্য সদস্য আছে যারা মোবাইল এগুলো বুঝে না। পোস্টারবিহীন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরাও। পোস্টার না থাকার বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখছি, কারণ ফার্স্ট অফ অল এই পোস্টারগুলোর কারণে আমাদের এনভায়রনমেন্টে একটা নেগেটিভ ইফেক্ট পড়তো। আমরা মানুষের হাতে এই লিফলেটটা গেলেই তো হয়, আর ভোটার স্লিপ পৌঁছে দিতে পারলেই হবে। এটা কোনো, আমি মনে করি না কোনো অসুবিধা। আমাদের দেওয়ালগুলো নষ্ট হয়ে যায়, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করি। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে আবার দেখা দিয়েছে ভুয়া তথ্য কিংবা এআই নির্মিত ছবি, ভিডিও ছড়ানোর ঝুঁকি। আমার নাম একটা অপপ্রচার করেছে, তো অপপ্রচারটা নোংরামি আমরা করতে চাই না। সারা পৃথিবীতে এমনকি আমাদের দেশেও কিন্তু যারা প্রবীণ তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আরও সিভিয়ার। এখানে সাইবার বুলিং, তারপরে আপনার কি বলবো যে নানা রকম অপপ্রচার। এটাকে যদি আপনি নেগেটিভভাবে উপস্থাপন করেন এটা তো অনাকাঙ্ক্ষিত এবং এটা কখনো সুস্থ
চিন্তা হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন এবারের নির্বাচনে ঝুঁকি তৈরি করতে পারে এআই, তাই নির্বাচন কমিশনের সার্বক্ষণিক মনিটরিং সেল গঠনের পরামর্শ তাদের। এইবারের নির্বাচনে এআইটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইমেজ কিংবা টেক্সটের ক্ষেত্রে এখন অনেক ধরনের টুলস আছে, মোটামুটি শতভাগ এটাকে নিশ্চিত করা যায় এটা ফেক। কিন্তু ভিডিও যেটা ডিপ ফেক ইউজ করে যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এটা অনেকটাই কিন্তু কোনো এআই আবার এটাকে ফেক ধরতে 100% পারে না। এই ধরনের বাধাটাকে অতিক্রম করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সেল থাকা উচিত। এদিকে নির্বাচন সামনে রেখে ডিজিটাল অঙ্গনে সরব প্রচারণায় নেমেছে দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হওয়ায় একদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনাও। তাই অনলাইনে নজরদারি বাড়ানো দরকার নির্বাচন কমিশনের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। নির্বাচনী প্রচারণার মিটিং শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা করা হয়। রাতে ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হাসান মোল্লাকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে। স্বজনরা জানান, হাসান মোল্লা নির্বাচনী কাজ শেষে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা 2 জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। গুলির মধ্যে একটা মোটরসাইকেল, একজন আরোহী, আরেকজন পিছনে বসা ছিল, চাদর গায়ে দেওয়া, হেডলাইট অফ করে ধীরে ধীরে আর পিছনে ফলো করে কাছে থেকে একটা গুলি করছে। গুলি করা ওই গুলিটা সরাসরি তার পেটে আঘাত হয়েছে। পরে উনি গুলিতে ঢুকে গেছে, তারপরে আরো 2টা ফায়ার করছে। আমরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধিক্কার জানাই এবং আমরা সংঘবদ্ধভাবে প্রতিহত করব। এই সন্ত্রাসীরা কেরানীগঞ্জে কোনো জায়গা পাবে না। রাতে গুলিবিদ্ধ হাসান মোল্লাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। অতএব প্রশাসন দেখবেন কারা করেছে, কেন করেছে, তারা পদক্ষেপ নেবেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনবেন। এটি আমাদের প্রত্যাশা, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমার যেটা ধারণা, সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে দেয়, নির্বাচন যাতে না হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আমানুল্লাহ আমান। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বাণী অর্চনা ও নানা আয়োজনে চলছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী উম্মে হানি এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। সরাসরি শুরুতেই যাচ্ছি হানির কাছে। নানা আচারে এবং নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু দেবী সরস্বতীকে পুজো করা হচ্ছে এবং এখানকার যে জগন্নাথ হলের যে বিভাগ ভিত্তিক যে মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সকাল 8:30টার মধ্যেই কিন্তু হচ্ছে সব পুজো পার্বণ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং এখানকার যে সব থেকে এবারের যে একটু ব্যতিক্রম যেটি সেটা দেখা যাচ্ছে যে এখানকার যে মণ্ডপগুলো রয়েছে পুরোহিতদের পাশাপাশি এখানে অনেক শিক্ষার্থীও রয়েছেন যারা এবারের পুজো অর্চনার যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদনা করছেন এবং এখানকার যে সোশিওলজির যে ডিপার্টমেন্টটি রয়েছে সেখানে কিন্তু এবার কিন্তু একজন নারী পুরোহিত পুজোর আনুষ্ঠানিকতা করছেন এবং আমরা কিন্তু এখন যেটা চলছে সেটি হচ্ছে যে এবং পূজা শেষে কিন্তু আজ এখানে শিশুদের হাতে খড়ি সহ পিতৃ তর্পণ অর্থাৎ পূর্বপুরুষদের স্মরণ করা হবে। এছাড়াও কিন্তু ব্রাহ্মণ ভোজনেরও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। এছাড়া কিন্তু সরস্বতী পূজা মণ্ডপগুলোয় প্রসাদ বিতরণ হবে, ধর্মীয় আলোচনা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে কিন্তু সন্ধ্যা আরতিরও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং এখন কিন্তু এখানে চলছে পুষ্পাঞ্জলি ও অঞ্জলি প্রদান এবং আমরা কিন্তু দেখছি যে শিক্ষার্থী, শিক্ষক এবং
প্রাক্তন যে শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এর বাইরেও কিন্তু যারা ভক্তরা রয়েছেন তারাও কিন্তু সবাই মণ্ডপের সামনে বসেছেন, দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন, কেউ বই খাতা হাতে ভবিষ্যতের জন্য মনের কথা বলছেন। আবার এবং পাশে আপনারা শুনতেই পাচ্ছেন যে আসলে শঙ্খ ধ্বনি আর মন্ত্র উচ্চারণ এখানে হচ্ছে এবং ঢাকের তালে কিন্তু এখানে পুরো পরিবেশটি কিন্তু একটি অপার্থিব পরিবেশে পরিণত হয়েছে এবং এখানে কিন্তু পুরোহিতরা যারা রয়েছেন তারা কিন্তু বৈদিক নিয়মে পূজা পরিচালনা করছেন এবং ঠিক তার পাশে কিন্তু ঢাকের তালে তালে আরো কিন্তু প্রাণবন্ত হয়ে উঠছে এবং এখন যদি বলি এখানে পুষ্পাঞ্জলি যে ফুল সেটি কিন্তু সব ভক্তদের হাতে দেয়া হয়েছে। একটু পরে এখানে পুষ্পাঞ্জলি দেয়া হবে এবং এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌসী লিপি, তিনি জানাবেন সেখানকার সরস্বতী পুজো সর্বশেষ। চট্টগ্রামেও বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে সুর, বিদ্যা আর বাণীর দেবী সরস্বতীর আরাধনা চলছে এবং সকাল থেকে আমরা এই মুহূর্তে যেখানে আছি জেমশন হলে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন, অভিভাবকরা আসছেন। মূলত অভিভাবকরা তাদের শিশু সন্তানের যে হাতে খড়ি তা বিদ্যার দেবীর মাধ্যমে তারা করছেন পূজা, অঞ্জলি প্রদান এবং যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু সকাল থেকে এখানে চলছে। আর যারা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আছেন তারা যেন ভবিষ্যতে জ্ঞানে বিদ্যায় যেন আরও ভালো করতে পারে, নিজেকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনা কিন্তু বিদ্যা দেবীর কাছে রাখছেন। এবং অভিভাবক যারা এখানে আছেন তারা বলছেন যে বিশ্বের যে অশান্তি কিংবা হিংসা, হানাহানি সেগুলো যেন দূর হয়ে সুন্দর একটি পৃথিবী যেন দেবীর আশীর্বাদে গড়ে ওঠে সেই প্রার্থনা তারা এখানে করছেন। এবং নানা বয়সী মানুষ এখানে এসেছেন, বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু পূজা দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন এবং প্রসাদ গ্রহণ করছেন এবং এই যে আয়োজন সেই আয়োজন কিন্তু আজকে সারাদিন ব্যাপী চলবে। শুধুমাত্র এই জেমশন হলেই আমরা দেখেছি যে প্রায় 15টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা বিভিন্ন থিমের সরস্বতীকে তারা এখানে উপস্থাপন করেছেন এবং এক ধরনের কোন স্টলটা সবচেয়ে বেশি সুন্দর হয়, কাদের দেবী সবচেয়ে বেশি সুন্দর হয় সেই প্রতিযোগিতা এখানে আমরা দেখেছি। এর বাইরেও কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কিন্তু এই প্রাঙ্গণে রাখা হয়েছে এবং এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন এবং শিক্ষাবিদরা থাকবেন। অর্থাৎ এক ধরনের আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেখছি যে চট্টগ্রাম নগরীর যে শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দির সেখানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। তো এই আয়োজন কিন্তু আজকে সারাদিন ব্যাপী থাকবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। ঢাকা ও চট্টগ্রাম থেকে সরস্বতী পূজার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আবুধাবিতে শুক্র ও শনি 2 দিন ব্যাপী এই আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে অব্যাহত রয়েছে পুতিন ও জেলেনস্কি বাহিনীর পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দিনিপ্রো ও ক্রিভিরি শহরে বেশ কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি আবাসিক ভবনও। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। শুধু কিয়েভেই 3000 ভবনের বাসিন্দা 0 ডিগ্রি তাপমাত্রায় হিটিং ব্যবস্থা ছাড়াই দিন পার করছেন। বন্ধ হয়ে গেছে সেখানকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। এর মধ্যেই লভিভ অঞ্চলে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার পর গোপনে তথ্য সংগ্রহকারী 2 রুশ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এদিকে গেল বৃহস্পতিবার রাশিয়ার একটি তেল টার্মিনালের পাশাপাশি ক্রিমিয়ার রাডার স্টেশনগুলোতেও হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন ওই হামলায় মস্কোর তেল ও অস্ত্র স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতি প্রায় $50 মিলিয়ন হতে পারে বলে ধারণা দেশটির স্থানীয় প্রশাসনের। অন্যদিকে ভূমধ্যসাগর থেকে রাশিয়ার একটি তেল ট্যাঙ্কার জব্দের দাবি করেছে ফরাসি নৌবাহিনী। এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানটি একাধিক মিত্র দেশের সহায়তায় পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো।
এমন পরিস্থিতিতে কিয়েভ মস্কো যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আবুধাবিতে শুক্র ও শনিবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তা শর্তাবলী চূড়ান্ত এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন চুক্তিও প্রায় প্রস্তুত বলে জানিয়েছিলেন জেলেনস্কি। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে আসা দেশ ও সংগঠনের মধ্যেও ইউক্রেনের প্রতি ইতিবাচক মনোভাব লক্ষণীয় ছিল। দেশটিকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে জোর দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে সহ অন্যান্য ইউরোপীয় নেতারাও। নাসরিন রুমি, সময় সংবাদ। খবর, যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। হারারেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। গ্রুপ বির প্রথম ম্যাচে ভালো শুরুর পরও জয় পায়নি বাংলাদেশ। হারারের কন্ডিশনে জয় তুলে নিতে আগের ম্যাচের ভুল ত্রুটি শোধরাতে হবে দলের। চিন্তা আছে দলের মিডল অর্ডার নিয়েও। যুক্তরাষ্ট্রের সঙ্গে সবশেষ যুব বিশ্বকাপে হওয়া মুখোমুখি দেখায় বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এরই মধ্যে পরের রাউন্ড নিশ্চিত করেছে আজিজুল হাকিমরা। তবে সুপার 12-এ কোন গ্রুপে পড়বে বাংলাদেশ তা নির্ধারণে যুক্তরাষ্ট্র ম্যাচ গুরুত্বপূর্ণ। তাই শেষটায় টুর্নামেন্টে প্রথম জয়ের বিকল্প নেই নাভিদ নিয়াজের দলের সামনে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় তারেক রহমান। দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন নেতাকর্মীদের। উত্তরবঙ্গ দিয়ে ভোটের সফরে জামায়াত আমির যোগ দেবেন জনসভায়। প্রচারণায় একে অপরকে আঘাত না করার আহ্বান। এআই ভিডিও ছড়িয়ে একটি দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। এবং ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে 12ই ফেব্রুয়ারির ভোট, বললেন প্রধান উপদেষ্টা। যে সরকার গঠন করবে তার সঙ্গেই কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।